আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি বিবিএ সেকেন্ড সেমিস্টার নতুন সিলেবাসের যারা আছো, তো তোমাদের সাথে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমরা এই ট্যাক্সেশনের সিলেবাস সম্পর্কে কিছু ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই ট্যাক্সেশন ইন বাংলাদেশ সিলেবাসের মধ্যে কি কি বিষয় আমরা পড়বো, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো। তোমাদের সাথে এই সেকেন্ড সেমিস্টারে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, সেই সাবজেক্টের নাম হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আই মিন ইনকাম ট্যাক্সের যে বিষয়গুলা, এটা নিয়ে আমরা আলোচনা করব। বিবিএ প্রফেশনাল সিলেবাসের যে সাবজেক্ট কোড, সেটা হচ্ছে 510111। আই মিন এটা তোমাদের সাবজেক্ট কোড, এটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে 510111। তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, ফুল স্ক্রিন দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এই সাবজেক্টে নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমরা সাধারণত বাংলাদেশের যে গভর্নমেন্টের যে ইনকামের সোর্স, যে ইনকাম নিয়ে পুরা সরকার চলে, সেই বিভিন্ন সোর্সের থেকে যে ইনকাম ট্যাক্স গ্রহণ করে সরকার, তার বিশাল একটা অংশ এই জায়গা থেকে পায়। আরো বিভিন্ন সোর্স আছে, তো বাকি এটা হলো গুরুত্বপূর্ণ একটা সোর্স। এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করবো। অনেকগুলো বিষয় আছে। আজকে সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া বা ধারণা দেবো তোমাদের। তার আগে এই সাবজেক্টের মধ্যে কিভাবে কোশ্চেন আসবে সেটা আমি একটু প্যাটার্নটা তোমাদের দেখো। শুরুতেই তোমাদের ফার্স্ট সেমিস্টার যেভাবে তোমরা যে প্যাটার্নটা শিখছিলে, যদিও তোমাদের পরীক্ষা হয় নাই, তো ওই প্যাটার্নের উপরেই তোমাদের হবে, পরীক্ষা হবে। যেমন পার্ট 1, পার্ট এ যেটা, সেটা শর্ট কোশ্চেন থাকবে। সেই শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের 6টা অ্যান্সার করতে হবে। 6টা অ্যান্সার করতে হবে আউট অফ 10। তার মানে 10টা কোশ্চেন তোমাদের দেওয়া থাকবে, এর মধ্যে থেকে তোমাকে যে কোনো 6টা অ্যান্সার করতে হবে। অতিরিক্ত থাকবে তোমার 4টা কোশ্চেন, এই জন্য তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অনেকগুলো অতিরিক্ত থাকবে, কমন পড়বে ইনশাআল্লাহ। এর মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 5। 6টা কোশ্চেন, 5 6 30। বুঝতে পারছো? এটা হলো আমাদের শর্ট কোশ্চেন। আচ্ছা, বড় কোশ্চেনের ভিতরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আউট অফ 7। 7টা থেকে 4টা, 7টা থেকে 4টা, প্রত্যেকটা নাম্বার থাকবে 10 করে। প্রত্যেকটা নাম্বার থাকবে 10 করে। 4টা অ্যান্সার দিবে, তাহলে তার 10 40। আর ইন্টারনালি যে মার্কটা আছে সেটা আমাদের হাতে কলেজ কর্তৃপক্ষ দিবে, সেটা হলো 30 মার্ক। আর ফুল মার্ক হচ্ছে 100। আশা করি এই বন্টনটা বুঝতে পারছো। ক্লিয়ার সবাই? জি স্যার। এরপরে আমরা একটু দেখবো সিলেবাসের ভিতরে কি কি বিষয় আছে, সেই বিষয়গুলো আজকে আমরা একটু দেখবো। আর এরপরে আমরা 1 বাই 1 সবগুলো আলোচনা করবো। তো প্রথমেই দেখো, এই 1 নম্বরে ইন্ট্রোডাকশন টু ট্যাক্সেশন ইন বাংলাদেশ, যে এই বাংলাদেশের যে ট্যাক্স সিস্টেম, এটার কিছু পরিচিতি এই জায়গায় প্রথম আলোচনা করছে। প্রথমে দেখছি হোয়াট ইজ মিনিং অফ ইনকাম ট্যাক্স। আই মিন ইনকাম ট্যাক্স বলতে কি বোঝায়, অথবা হোয়াট ইজ ইনকাম ট্যাক্স। এরপর আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনকাম ট্যাক্স। এরপরে নেচার মানে প্রকৃতি। এরপরে ইম্পর্টেন্স অফ ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। এরপরে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা আছে, আমরা সাধারণত বাংলাদেশের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, এটা 1984 সালের নিয়ম অনুযায়ী করা হয়। তো এরপর আছে স্ট্যাটুটরি ডেফিনেশন এন্ড ইম্পর্টেন্স অফ কনসেপ্ট। এই সমস্ত বিষয়গুলা সাধারণত এই চ্যাপ্টারে পুরাটাই থাকবে থিওরি। তো এই থিওরির মধ্যে যে ইনকাম ট্যাক্স রিলেটেড যে বিষয়গুলো, ইনকাম ট্যাক্স প্লাস ইনকাম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এই প্রথম। এরপর আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি।
অথরিটি বলতে সাধারণত বাংলাদেশের ইনকাম ট্যাক্স যে সমস্ত ব্যক্তিবর্গ পরিচালনা করে বা প্রতিষ্ঠান পরিচালনা করে, তাদের যে কার্যাবলী সেটাকে তাদেরকে আমরা ইনকাম অথরিটি বলি। যেমন অর্গানাইজেশন স্ট্রাকচার, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল অথরিটি, মানে প্রশাসনিক এবং বিচারপতির যে অথরিটি থাকবে, এদের কিছু পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, পাওয়ার, তারপরে তাদের ক্ষমতা আছে, কি কি ফাংশন কার্যাবলী আছে, তারপরে ডিউটিস, তারা কি কি কাজ করে, তারপরে রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব কি কি, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এই প্রশাসনের যে দায়িত্বগুলো, এগুলো আলোচনা। ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এদের কিছু ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনাল সম্পর্কে আমরা এই অথরিটির মধ্যে আলোচনা করব। এটার মধ্যে মূলত ট্যাক্স অথরিটি নিয়ে যে কনসেপ্টগুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধু তাদের ক্ষমতা বা তাদের পাওয়ার বা তাদের রেসপন্সিবিলিটি কি কি আছে সেটার মধ্যে বিভিন্ন পোস্টে, এই ইনকাম ট্যাক্স অথরিটি যত পোস্টে যত লোক আছে, সাধারণত প্রত্যেকটা ব্যক্তির কি কি কার্যাবলী, কি কি ফাংশন বা তারা কি কি দায়িত্ব পালন করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ে। তারপর আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে চার্জ অফ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কিভাবে চার্জ করা হয়, তো এর মধ্যে থেকে আমরা যে বিষয়গুলা বেসিক প্রিন্সিপলস, মানে বেসিক যে নিয়ম নীতি বা নীতিমালা কি, তারপরে এক্সেপশন কি। নীতিমালা হচ্ছে সাধারণত নির্দিষ্ট পরিমাণ টাকা না হইলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে ট্যাক্স দিতে হয় না। যেমন বর্তমানে 3 লক্ষ টাকার নিচে কারো যদি ইনকাম হয়, তাদের ট্যাক্স দিতে হবে না। তারপরে তার চেয়ে বেশি হলে তাকে ট্যাক্স দিতে হবে, এরকম অনেক নীতিমালা আছে। তারপর আছে এক্সেপশন। এক্সেপশন হচ্ছে কিছু কিছু আয়ের উপরে কিছু ছাড় পাওয়া যায় বা সুবিধা পাওয়া যায়, যে এত টাকা পর্যন্ত ছাড়, বা কোন কোন আয়ের উপরে কোনো ট্যাক্স দিতেই হবে না। তো এই বিষয়গুলো এক্সেপশনে আমরা আলোচনা করি। এরপর আছে রেট অফ ট্যাক্স। ট্যাক্সের রেটটা কেমন হয়, এই রেটের ভিতরে আমরা বিভিন্ন রেট দেখব। প্রথমে হচ্ছে 10%, তারপরে 15%, তারপরে 20%, তারপরে 25%, লাস্ট হচ্ছে 30%। এরকম কিছু সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স গুলো আমরা সুন্দর করে শিখব। এরপর আছে সারচার্জ অর নিট ওয়েলথ। সাধারণত মানুষের অর্থ সম্পত্তি, টাকা পয়সার পরেও, আয়ের পরেও কিছু সম্পদ থাকে, ওই সম্পদ গুলার উপরেও কিছু সারচার্জ, অতিরিক্ত চার্জ করা হয়, সেটা আমরা শিখব। এরপরে স্কোপ অফ টোটাল ইনকাম। টোটাল ইনকামের কিছু সুবিধা আছে, মানে অপরচুনিটি আছে, ওই অপরচুনিটি গুলো আমরা দেখব। এরপরে অ্যাসেসেবল এবং নন অ্যাসেসেবল ইনকাম। অ্যাসেসেবল ইনকাম হচ্ছে যে ইনকামের উপর আমরা ট্যাক্স ধরি, আর নন অ্যাসেসেবল ইনকাম হচ্ছে যে ইনকামের উপর আমরা ট্যাক্স ধরি না, সেটা। তারপর এক্সেপশন হচ্ছে যে অংশটা আমরা বাদ দিয়ে ট্যাক্স চার্জ করি। তারপর আছে রেসিডিয়াল স্ট্যাটাস, আবাসিক মর্যাদা। দেখো বাংলাদেশে বিভিন্ন ধরনের লোক বসবাস করে, আমরা যারা স্থায়ী, তারা তো আমরা স্থায়ী বসবাসকারী, এদেরকে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলি। আবার যারা বিদেশি আছে, অনেক বিদেশি বাংলাদেশে বসবাস করে, কিছু ইন্ডিয়ান আছে, তারপরে অন্যান্য বিভিন্ন দেশ থেকে যে লোকগুলা থাকে, এরা তখন নন রেসিডেন্সিয়াল, তাদের ব্যাপারে এক ধরনের ট্যাক্স। আবার যারা রেসিডেন্সিয়াল, তাদের ব্যাপারে এক ধরনের ট্যাক্স। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার বুঝছো আমি যে কথাগুলো বললাম? যে বিষয়গুলো সাধারণত আমাকে বুঝতে হবে, আমি প্রাথমিক কিছু ধারণা তোমাদেরকে দিচ্ছি। এরপর আসো 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে কম্পুটেশন অফ ইনকাম ট্যাক্স। সাধারণত কিভাবে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করব। ইনকাম ট্যাক্স যদি ক্যালকুলেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন পার্ট আছে, এই পার্টগুলো আমরা দেখব। প্রথমে আছে ইনকাম ফ্রম স্যালারি। স্যালারি পার্ট আছে। স্যালারি কাকে বলে আমরা জানি, যারা চাকরি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, সরকারি হোক বেসরকারি হোক, তারা প্রত্যেক মাসে বেতন পায় না? তো এই বেতনটা হচ্ছে স্যালারি। এই বেতনের সাথে আবার আরো আনুষঙ্গিক সুবিধা বা অন্যান্য সুবিধা তারা পায়। কি কি পায়? যেমন ধরো তারা বোনাস পায়, তারপরে বাড়ি ভাতা পায়, অন্যান্য যে সুবিধাগুলা সেটাকে আমরা পারকুইটিস বলে থাকি। যেমন ধরো প্রভিডেন্ট ফান্ড আছে, আদার ফান্ড আছে, এগুলাও সবগুলোই স্যালারির মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটা ইনকাম আছে ইন্টারেস্ট অন সিকিউরিটি। ইন্টারেস্ট অন সিকিউরিটি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমরা টাকা ইনভেস্ট করি, ওই ইনভেস্টের উপরে কিছু আয় হয়। যেমন ব্যাংকে যদি তুমি 10 লক্ষ টাকা জমা রাখো, প্রত্যেক মাসে তোমাকে ইন্টারেস্ট দিবে না? দিবে তো? এইটা হচ্ছে ইন্টারেস্ট অন সিকিউরিটির অপশন। এটাকে গ্রসিং আপের একটা অপশন আছে, এটা আমরা শিখব। এরপরে আছে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি।
হাউস প্রপার্টির ইনকাম বলতে কি বোঝায়? সাধারণত একটা ব্যক্তি বা একটা ব্যক্তির চাকরির পাশাপাশি দেখবো তার একটা বাড়ি আছে, একজনের 5 তলা বাড়ি আছে। 5 তলা বাড়িতে কি তার 5টা ফ্লোরে গিয়ে তার থাকার জন্য দরকার হয়? তোমরা কি বলো? না স্যার, দরকার হয় না। না স্যার। তার হয়তো সে একটা ফ্লোরে থাকলো, 3 নাম্বার ফ্লোরে থাকলো, বাকি নিচতলা, 2তলা, 4তলা, 5তলা আরো 4টা ফ্লোর সে ভাড়া দিচ্ছে। ভাড়া দিয়ে কিছু ইনকাম হচ্ছে, এই ইনকামটার নাম হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম। এগ্রিকালচারাল ইনকাম বলতে কি বোঝায়? সে চাকরি করে, তার একটা বাড়ি আছে, এটা তো দেখলাম, ব্যাংকে কিছু টাকা আছে, এটাও দেখলাম। অলরেডি কিন্তু 3টা পার্ট আমরা পেয়ে গেছি, ঠিক কিনা? আরেকটা পার্ট হচ্ছে এগ্রিকালচারাল পার্ট। এগ্রিকালচার বলতে কি বোঝায়? সাধারণত কারো জমি থাকে, জমিতে সে চাষাবাদ করে, চাষাবাদ করে তার ধান হয়, পাট হয়, গম হয়, বিভিন্ন ধরনের ফসল সে পায়। ওই ফসল বিক্রি করে যে আয়টা হয় সেটাকে আমরা বলি ইনকাম ফ্রম এগ্রিকালচারাল বা এগ্রিকালচারাল ইনকাম। ক্লিয়ার সবাই? জি স্যার। এরপর আছে ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন। এই বিজনেস এন্ড প্রফেশনের মধ্যে সাধারণত সে যদি ব্যবসায়ী হয় বা তার একটা পার্ট টাইম বিজনেস আছে বা তার একটা ফুল টাইম বিজনেসই আছে, বিজনেসে তার ওই বিজনেসের থেকেও কিছু টাকা প্রত্যেক মাসে সে বা বছরে পায়, ওই আয়ের উপরেও তাকে ট্যাক্স দিতে হবে। এরপর আছে শেয়ার অফ ইনকাম ফ্রম পার্টনারশিপ। যদি সে কোনো পার্টনারশিপ বিজনেসের একটা পার্টনার হিসেবে থাকে, যেমন একটা প্রতিষ্ঠান 3 জনে মিলা করলো বা 5 জনে মিলা করলো, তার মধ্যে উনি একজন পার্টনার, ওই পার্টনারশিপ বিজনেস থেকে তার যদি ইনকাম হয় সেটার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। এরপর আছে ইনকাম ফ্রম স্পাউস, স্পাউস বা মাইনর চাইল্ড। হ্যাঁ, স্পাউস বলতে সাধারণত স্ত্রীর জন্য স্পাউস হলো স্বামী, স্বামীর জন্য স্পাউস হলো তোমার কি বলে এটা, স্ত্রী। তারপরে তাদের কিছু মাইনর চাইল্ড থাকে, তাদের কিছু সম্পত্তি থাকে, এই সম্পত্তিগুলাও এই জায়গায় তোমাকে যোগ করে তার উপর ট্যাক্স দিতে হবে। এরপর আছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন বলতে সাধারণত মূলধন জাতীয় যে আয়গুলো হয়, কোন স্থায়ী সম্পদ বিক্রি করে আয় হইলো বা মূলধন জাতীয় যে গেইন হয়, সেই গেইন গুলাকে আমরা এই জায়গায় ট্রিটমেন্ট করি। এরপরে আছে ইনকাম ফ্রম আদার সোর্স। আদার সোর্স বলতে কি বোঝায়? সাধারণত যে সোর্স গুলো আমরা আলোচনা করলাম, যেমন ধরো একটা আলোচনা করলাম স্যালারি, একটা আলোচনা করলাম ইন্টারেস্ট অন সিকিউরিটি, একটা হাউস প্রপার্টি, তারপরে এগ্রিকালচারাল, তারপরে আছে বিজনেস, তারপরে আছে পার্টনারশিপ, তারপরে আছে স্পাউস। সবগুলা করার পরে যে বিষয়গুলা এই এর মধ্যে পড়ে না, সাধারণত এই 7টা বা অন্যান্য পার্টের মধ্যে পড়ে না, সেটাকে আমরা আদার সোর্স বলে থাকি। আমরা সকল খরচের উপরে আমরা বলি না, খরচগুলা ডেফিনেশন করলাম, তারপর শেষে লিখে দিলাম আদার এক্সপেন্স, এরকম বলি না আমরা? ওরকম যে ইনকাম গুলা এই বিভিন্ন সেকশনের মধ্যে পড়ে না, সেইগুলাকে আমরা আদার সোর্সের মধ্যে ফেলবো। এইভাবে আমরা এই বিষয়গুলায় কম্পিটিশন অফ ইনকাম ট্যাক্স যারা আছে সেটা আমরা করবো। মোটামুটি এইটুকু জানা থাকলে চলবে। এরপর আছে 5 নাম্বার প্রসিডিউর অ্যাসেসমেন্ট, ফিলিংস রিটার্ন and other statement, types of statement, types of assessment, limitation of assessment অথবা পারসন লিয়াবল বা ফাইল অফ রিটার্ন, মানে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট বা সাধারণত যে কর নির্ধারণের যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াগুলা এই প্রসিডিউরের মাধ্যমে শেষ করা হয়। মানে একটা ব্যক্তির উপর ট্যাক্স ধরা হবে কিনা বা সে আমাকে ট্যাক্সের আওতায় পড়ে কিনা, তো এটা আমরা কিভাবে দেখবো, সেটা আমরা এই প্রসিডিউর অ্যাসেসমেন্টের মাধ্যমে জানতে পারবো। এরপর আসো 6 নাম্বার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বা ট্যাক্স রিবেট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। সাধারণত একটা ব্যক্তি বিভিন্ন সোর্সের থেকে তা আয় করে, আয়ের পরে এই আয়কৃত অংশ বিভিন্ন জায়গায় সে বিনিয়োগ করে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, স্পষ্টই আছে। আচ্ছা, তাহলে ইনকাম ট্যাক্স ক্রেডিট বা ট্যাক্স রিবেটটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে ইনকাম তার হচ্ছে, এই ইনকামকৃত অংশ সে আবার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, এই বিনিয়োগের উপরে আবার সরকার কাছে ছাড় দেয়। কারণ যদি তুমি ব্যাংকে টাকা রাখো, এই ব্যাংক ইনডাইরেক্টলি সরকার কাছে সুবিধা পায়। যদি তুমি কিছু শেয়ার কিনো, এটার মধ্যেও ইনডাইরেক্টলি সরকার কাছে সুবিধা পায়। যদি তুমি প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে ডোনেট করো বা বিনিয়োগ করো, সেই ক্ষেত্রে সরকার কিছু সুবিধা পায়। এই জন্য ইনভেস্টমেন্ট যে অ্যালাউন্স গুলো আছে, সে কোন কোন বিষয়ের উপর সে ইনভেস্ট করলে কিছু ছাড় পাবে, ওই ছাড়ের বিষয়গুলো নিয়ে আমরা এই জায়গায় আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট,
আমরা যখন আমরা অঙ্ক আলোচনা করবো বা থিওরি আলোচনা করবো তোমরা একটু পরিষ্কার বুঝতে পারবে। যেহেতু আমি আজকে শুধু সিলেবাসের আইডিয়া দিচ্ছি এই জন্য একটু শর্টকাট বলতেছি। হ্যাঁ, বাকি আমরা আগামী ক্লাস থেকেও টু দা পয়েন্টে আলোচনা করব, এক একটা বিষয় নিয়ে এক একটা টপিক নিয়ে খুলে খুলে আলোচনা করব। যেহেতু ট্যাক্স বিষয়টা তোমাদের কাছে একদমই নতুন, এই জন্য আমি চেষ্টা করব যাতে একবারে এবিসিডি থেকে শুরু করে একবারে জেড পর্যন্ত ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো। আমরা অনেক প্রথম দিকে কিছু থিওরি গুলা ক্লিয়ার হবো, তারপরে বেশ কিছুদিন পরে আমরা অঙ্ক নিয়ে কথা বলবো, ঠিক আছে? তারপরে তো 7 নম্বরে আছে পেমেন্ট, রিফান্ড এন্ড রিকভারি। সাধারণত এই জায়গায় পেমেন্ট, রিফান্ড এবং রিকভারি হচ্ছে ওই ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। সাধারণত কিছু কিছু সোর্স আছে যারা উচ্চস্থলে কর কর্তন করে থাকে, যারা যে জায়গা থেকে তোমার আয় হচ্ছে ওই জায়গা থেকে তারা ট্যাক্স কেটে রাখতেছে, এটাকেই বলা হয় উচ্চস্থলে কর কর্তন বা রিফান্ড বা রিকভারি। যেমন ধরো তুমি যদি একটা লটারি পাও, তো লটারির টাকা তোমাকে সম্পূর্ণ দিবে না। 10 লক্ষ টাকা লটারি পেলে এর মধ্যে থেকে তোমাকে সরকারের ট্যাক্সটা কেটে বাকি টাকাটা তোমাকে দিবে। আচ্ছা, এটা স্যার আরেকবার বুঝান। ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স হচ্ছে সাধারণত কোনো কোনো ক্ষেত্রে তুমি যে আয় করবা ওই আয়ের উৎস থেকে কিছু টাকা আগের থেকে ট্যাক্স হিসেবে কেটে রাখবে, এটাকে বলা হয় ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। বা কোনো কোনো ক্ষেত্রে আবার ট্যাক্স অ্যাডভান্স দিয়ে অনেকেই, তারপরে ট্যাক্স আবার রিকভারি করে বিভিন্ন সোর্সে থেকে। এই সমস্ত বিষয়গুলা এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। মোট কথা, যে সোর্সে আগের থেকে ট্যাক্স কেটে রাখে তারপরে তোমাকে আয়ের টাকাটা দেয়, এটাকে আমরা ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স বলবো। এখন বুঝতে পারছো? স্যার অ্যাসেসমেন্ট ইন্ডিভিজুয়াল। মোট কথা ইন্ডিভিজুয়াল মানে একক ব্যক্তির যে কর, সেটা আমরা এই 8 নম্বর চ্যাপ্টারে নির্ধারণ করবো। সম্পূর্ণ অঙ্ক, এটা বিশাল একটা অঙ্ক, পার্ট পার্ট আছে, 7-8টা পার্ট আছে। এই একটা অঙ্ক অবশ্য সব পার্ট থাকে না, 3-4টা পার্ট থাকে। তো ওই পার্ট গুলা আমরা এই অঙ্কের মাধ্যমে, এই ইন্ডিভিজুয়াল বলতে একক ব্যক্তির কর নির্ধারণ, একক ব্যক্তির কর নির্ধারণ এই জায়গায় আমরা শিখব। কর নির্ধারণ, হ্যাঁ, কিভাবে কোন ব্যক্তির উপর কর ট্যাক্স নির্ধারণ করে সেটা আমরা শিখবো এই 8 নম্বর চ্যাপ্টার। ট্যাক্স সরকারের যে ট্যাক্স দেয় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান, এটা তোমরা জানো, আইডিয়া আছে না কিছু? না? জি স্যার। স্যার আচ্ছা, এরপরে আমরা দেখবো 9 নম্বরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে, আগের সিলেবাসও থাকতো, এখনো তোমাদের থাকবে, এজন্য এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সাধারণত কোন পণ্যের উপরে যে ট্যাক্সটা চার্জ করা হয়, হ্যাঁ, এই জায়গার মধ্যে দেখো ইম্পর্টেন্স অফ টার্ম, তারপরে ট্যাক্সেবল গুডস, তারপরে সার্ভিস। যে সমস্ত পণ্যের উপরে গুডস অথবা সার্ভিস এর উপরে ট্যাক্স ধরা হয়, যেটাকে আমরা ভ্যাট বলি। আচ্ছা, তোমরা ওই যে বিভিন্ন দোকান থেকে যে পণ্য ক্রয় করো, ওই ক্রয় করার মধ্যে দেখবো মূল্য লেখা থাকে। হ্যাঁ, মূল্যের মধ্যে লেখা থাকে এমআরপি এত, ব্রেকেটে লেখা আছে, ব্রেকেটে লেখা থাকে ইনক্লুডিং ভ্যাট। তোমরা কি পাইছো এটা কখনো? তোমরা কি কখনো দেখছো না এটা? স্যার লেখাই থাকবে ব্রেকেটে এমআরপি, ব্রেকেটে এমআরপি যদি 500 টাকা থাকে, ব্রেকেটে লেখা থাকবে ইনক্লুডিং ভ্যাট। তার মানে সরকার যে ভ্যাট দিয়ে তোমার কাছ থেকে, তুমি যে একটা কি বলে এক পাতা প্যারাসিটামল কিনবা 10 টাকা দিয়ে, বা নাপা কিনবে, ওই 10 টাকার মধ্যেই সরকারের কিছু টাকা অন্তর্ভুক্ত আছে। তার মানে তুমি যাই কিনতেছো, যে সমস্ত প্রোডাক্ট বাজার থেকে তুমি কিনতেছো, ওই সমস্ত প্রোডাক্টের উপরে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে বা ভ্যাট অন্তর্ভুক্ত আছে। আই মিন ওই দোকানিরা কি করতেছে, তোমার কাছ থেকে টাকাটা নিয়ে কিছু টাকা সরকারকে দিচ্ছে আর কিছু টাকা তারা নিচ্ছে, এটাকে আমরা ভ্যাট বলি। মোট কথা, পণ্যের উপরে যে ট্যাক্সটা ধরা হয় সেটাকে আমরা ভ্যাট বলি। এর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে ভ্যাট অথরিটি কারা কারা আছে সেটা আমরা আলোচনা করবো। তারপরে ডিটারমিনেশন অফ ভ্যাট, কিভাবে ভ্যাট ক্যালকুলেশন হয় সেটা আমরা দেখবো। তারপরে মেথড গুলা দেখবো, টাইম ভ্যাট পেমেন্টে দেখবো, টার্নওভার ট্যাক্স দেখবো, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, রেজিস্ট্রেশন আন্ডার ভ্যাট, তারপরে ভ্যাট রিটার্ন। এই সমস্ত বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো এই ভ্যাট অধ্যায়। লাস্ট হচ্ছে 10 নাম্বার, সেটা হচ্ছে তোমার কাস্টমার অ্যাক্ট।
কাস্টমার অ্যাক্টের ভিতরে এটার মধ্যে কোনো তেমন নাই, অঙ্ক নাই। সেক্ষেত্রে কাস্টমারের যে বিহেভিয়ার বা কাস্টমার অ্যাক্টের ভিতরে ব্রিফটা লেখা আছে, ব্রিফ ইন্ট্রোডাকশন টু কাস্টমস অ্যাক্ট 1969, স্ট্যাটুটরি ডেফিনেশন, তারপরে আছে তোমার কাস্টমস প্রসিডিউর, তারপরে আছে কাস্টম অথরিটি, তারপরে প্রহিবিটেড গুডস, ডিউটিয়েবল এক্সাম্পশন, এই সমস্ত বিষয়গুলো আমরা কাস্টম ডিউটির মধ্যে করব। তো সাধারণত এই যে সিলেবাসটা নিয়ে আমরা কথা বললাম, এই হলো তোমাদের সিলেবাস, 10টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টারই আমরা 1 বাই 1 আলোচনা করব আগামী ক্লাসে থেকে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা আচ্ছা কি আমাকে